ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। চিৎকার করে বলে উঠল সাবিহা। এটা শুনে রাফির মধ্যে যেন কোনো প্রকার ভাবান্তর হলো না। তারপরও অবাক হয়ে বলল, মানে? মানে বুঝো না? মানে হলো তোমার আর আমার রিলেশন এখানেই শেষ। বাই বাই। রাফি মুচকি একটা হাসির পেছনে গভীর কষ্ট লুকিয়ে রেখে বলল। আচ্ছা। সাবিহা দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা মানে তুমি কিছু বলবে না? আচ্ছা, আজকে কি আমরা শোক পালন করব? না মানে যেমন ধরো, যখনই আমাদের দেখা হয় তখনই তুমি আইসক্রিম ঝালমুড়ি ফুচকা খাও, আজকে বরং তা না করে সিগারেট খাও আমার সাথে। তুমি আমাকে সিগারেট খাবে? আর তুমি নিচে কখনো খেয়েছো সিগারেট? না, খাইনি, তাই তোমাকে অফার করলাম একসাথে খাবো বলে। না মানে শুনেছি কষ্ট বলতে মানুষ এসব করে। তোমার কি মনে হয় আমার কষ্ট লাগবে? মোটেও লাগবে না। ও আচ্ছা। রাগে হাতের ব্যাগটা আছাড় মেরে সাবিহা বলল, তুমি একটা পাগল, আর একটা পাগলের সাথে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না। কথাটা বলে বাসার দিকে হাঁটতে লাগলো সাবিহা। সাবিহার ফেলে যাওয়া ব্যাগটা হাতে নিল রাফি। ভেতরে একটা মোবাইল আর কিছু টাকা আছে। রাফি একবার ভাবল সাবিহাকে ব্যাগের জন্য ডাক দেবে, কিন্তু পরক্ষণই চিন্তাটা বাদ দিল। ব্যাগটা হাতে নিয়ে হাঁটা শুরু করলো রাফি। রাত 2টার কাছাকাছি। রাফি বসে বসে পড়ছিল। সামনেই মাস্টার্স ফাইনাল পরীক্ষা। হঠাৎ ফোনের শব্দে বই থেকে মাথা তুলে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখল অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। তা দেখে রাফি আনমনেই হেসে ফেলে, কারণ সে জানে এখন এই নিশিরাতে কে তাকে ফোন দেবে। এই 2 বছরে সাবিহা মেয়েটাকে তার যথেষ্ট চেনা হয়ে গেছে। ফোন ধরতেই অপর পাশ থেকে সাবিহা তেজি কণ্ঠে বলতে লাগে, তুমি আমার মোবাইল সহ ব্যাগ চুরি করলে কেন? হুম, আমি চুরি করিনি, বরং তুমি তো ব্যাগটা ফেলে আসলে। একদম মুখের উপর কথা বলবে না। কালকে আমার ব্যাগ নিয়ে সোজা ওখানে চলে আসবে। ফোনটা কেটে দিল সাবিহা। কাঁদছে ও দুটো কারণে। ব্যাগটা ও ইচ্ছে করেই ফেলে এসেছে। প্রথমত, এই ব্যাগের অজুহাতে আবার রাফির সাথে দেখা হবে। সামনে রাফির মাস্টার্স ফাইনাল পরীক্ষা, তাই বেচারা সাবিহার সাথে দেখা করার সময় করতে পারে না। ভার্সিটি, টিউশনি, নিজের পড়ালেখার জন্য সময় দেওয়া। বাবার মা তো সে 5 বছর আগেই মারা গেছেন। আর দ্বিতীয়ত, আজই রাফির ফর্ম ফিল আপের শেষ দিন, তাই ব্যাগে টাকাটা রেখে এসেছে যাতে বাধ্য হয়ে ওর টাকাটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারে রাফি। এমনিতে সরাসরি দিলে রাফি তা কোনো দিনই নেবে না, তাই বাধ্য হয়েই ঝগড়াটা সৃষ্টি করেছিল সাবিহা। সাবিহা জানে না এই একরোখা আর একদম ইন্ট্রোভার্ট টাইপের ছেলেকে সে কীভাবে ভালোবাসলো, যেখানে সে নিজেই একজন চঞ্চল প্রকৃতির মেয়ে। কিন্তু সাবিহা জানে সে রাফিকে যতটা না ভালোবাসে, রাফি তাকে তার থেকেও বেশি ভালোবাসে। পরের দিন পড়ন্ত বিকেলে আধা ঘন্টা ধরে বসে আছে সাবিহা, কিন্তু রাফির আসার কোনো নামই নেই। সাবিহা ভাবছে হয়তো কোনো টিউশনিতে আটকে গেছে। সাবিহার মনে হয় সে কখনোই রাফিকে বোঝেনি, আর রাফিকে বুঝতে হলে তার পুরো জীবন লেগে যাবে। সে তো চায় রাফির সাথে নিজের বাকি জীবনটা কাটাতে, কিন্তু তার বাবা কি একজন মধ্যবিত্ত ছেলের কাছে নিজের আদরের ছোট মেয়েকে তুলে দেবে, যেখানে নিজের বড় মেয়ের বর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী? না, কিছুতেই কিছু মিলাতে পারছে না। আর বাসায় যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে, তাই যাওয়ার জন্য উঠে দৌড়াতে দৌড়াতে সামনে এসে দাঁড়ায় রাফি। রাফি হাঁপাতে হাঁপাতে বলতে লাগে, সরি, এই নাও তোমার ব্যাগ। আর একটা কথা বলবো? সাবিহা পানির বোতল রাফির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কি? রাফি এক ঢোকে অর্ধেক বোতল পানি শেষ করে সাবিহার পাশে বসে বলল, আমি তোমার টাকাগুলো খরচ করে ফেলেছি। সাবিহার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল আর মুখে বলল, একদম ফালতু কথা বলবে না। ব্যাগে কোনো টাকা ছিল না। না না, সত্যি ছিল। তোমার ওই টাকা দিয়ে আমি শফিক চাচাকে কিছু মেডিসিন কিনে দিয়েছি। চিনতে পেরেছো ওনাকে? ওনার ফুচকা তোমার সবচেয়ে প্রিয়।
আসলে টাকার জন্য মেডিসিন কিনতে পারছিল না, তাই ভাবলাম তোমার টাকাগুলো দিয়ে কিনে দেই। সরি, প্লিজ কিছু মনে করো না। আসলে আমার হাতে কোনো টাকা ছিল না, তাই। তবে এই মাসে টিউশনের টাকাটা পেলেই দিয়ে দেব। তুমি তো চাচার কথা সবই জানো, তাই আর কি। আবারও সরি। ঠোঁট চেপে কান্না আটকে রেখেছে সাবিহা। যে মানুষটা নিজে ঠিকমতো চলতে পারে না, যে নিজেই সারা বছর কষ্ট করে কাটায়, সে মানুষটা কিনা আরেকজনকে সাহায্য করে, আবার তার জন্য সাবিহার কাছে মাফও চাইছে। কোনো মতে নিজেকে সামলে সাবিহা বলল, আর তোমার ফর্ম ফিল আপ? রাফি জানতো সাবিহা এই কারণেই নিজের ব্যাগটা ফেলে রেখে গেছে। সেটা কালে জমা দিয়েছে। টিউশনে কিছু টাকা ছিল, আর বাবার পেনশনের টাকাও আছে কিছু। তাই তো তোমার টাকা দিয়ে শফিক চাচাকে ওষুধ কিনে দিয়েছে, আমার হাত খালি ছিল বলে। কিছুক্ষণ নীরবতা পালন করে রাফি আবার বলল, আচ্ছা, আজ থেকে কি তোমার ফোন রিসিভ করব? না মানে তুমি তো কাল বললে। হ্যাঁ, আজকে থেকে তুমি আর আমার ফোন রিসিভ করবে না, কিন্তু ফোন ঠিকই দিবে। না দিলে চট দিয়ে আক্কেল দাঁত সবগুলো দাঁত ফেলে দিব। এই বলেই এবার আর কান্না আটকে রাখতে পারল না মেয়েটা। অবাক হলো না রাফি, কারণ জানে সাবিহা কেন কান্না করছে। মেয়েটা আসলেই মনের দিক থেকে একদম স্বচ্ছ পানির মতো। আর 10টা সাধারণ গল্পের কিংবা মুভির ছেলেগুলোর মতো রাফি সাবিহাকে জড়িয়ে ধরল না, শুধু সাবিহার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সাবিহার দিকে। যেখানে অন্য সব প্রেমিক কিংবা বর তাদের প্রেমিকা কিংবা বউয়ের কান্না সহ্য করতে পারে না, সেখানে রাফি শুধুমাত্র সাবিহার কান্না দেখে ওর প্রেমে পড়েছে। সাবিহার এই কান্নায় রাফির মুখে হাসি ফুটিয়ে তোলে, কারণ কান্নারত অবস্থায় সাবিহাকে খুব আবেদনময়ী লাগে। চোখ ও নাক একদম লাল হয়ে থাকে, আর এই কান্নার মাঝে রাফির প্রতি সাবিহার সীমাহীন ভালোবাসা প্রকাশ পায়। কান্না থামিয়ে সাবিহা অভিযোগের সুরে বলল, রাফি, তুমি এমন কেন? আমি কান্না করছি আর তুমি বসে বসে দেখছো। একটাবারও কান্না থামাতে বলছো না। মনে আছে, আজ থেকে প্রায় 2 বছর আগে তুমি এভাবে ব্রিজের উপর বসে বসে কান্না করছিলে। আর কেন? সকাল 10টায় পরীক্ষা ছিল, আর তুমি সেটাকে দুপুর 1টা ভেবে এসেছিলে। আর জানতে পারলে পরীক্ষা অলমোস্ট শেষ। সে যে কি কান্না! আমি মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়ে দেখি একটা মেয়ে এইভাবে ব্রিজের উপর বসে বসে কান্না করছে, আর আশেপাশে সব মানুষ দেখে চলছে। সেদিন আমি তোমার কান্না দেখে এক অবুঝ মেয়ের প্রেমে পড়ে যাই। কিন্তু সেটা তো আর স্বীকার করনি, বরং উল্টে আমাকে কি না কি করতে হয়েছে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। আমার মতো ছেলের ভাগ্যে এসব প্রেম ভালোবাসা আছে, সেটা চিন্তাও করে বিলাসিতা ছিল। ভাবতেই পারেনি আমার এই সাদামাটা জীবনে কোনো মেয়ে আসবে, আর তার সাথে আমার সাদামাটা প্রেম শুরু করব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো তোমাকে তোমার বাসার মোড়ে পৌঁছে দিয়ে আসে। আজ হেঁটে যাই, চলো। আজ আমার কাছে রিক্সা ভাড়ার টাকা হবে। সাবিহা রাফির হাত থেকে নিজের হাত এক ঝটকায় ছড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে বলল, আমি একবারও এরকম কিচ্ছু বলেছি? তোমার সাথে কিছু বেশি সময় কাটানোর জন্য বলেছিলাম হেঁটে যাব। ঠিক আছে, যাওয়া লাগবে না তোমার, আমি একাই যেতে পারি। বাচ্চা না আমি, যে যেতে পারবো না। বলে সাবিহা উঠে হাঁটা ধরল, আর পিছু ফিরে দ্বিগুণ রাগী কণ্ঠে রাফির দিকে তাকিয়ে বলল, খবরদার আমার পিছু পিছু ভুলেও আসবে না। যদি আসো তাহলে খুব খারাপ হবে। কে শুনে কার কথা? রাফি উঠে হাঁটা ধরল সাবিহার পিছু। এটা সেটা বলে রাগ ভাঙানোর চেষ্টা করছে, আর সাবিহা ঠোঁট চেপে হেসেই চলছে। এরকম গম্ভীর ছেলের মুখে সরি শব্দটা খুব কিউট লাগে। সাবিহা আর না পেরে হেসে দিয়ে রাফির এক হাত জড়িয়ে হাঁটতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। এই 1 বছরে বদলেছে অনেক কিছু, কিন্তু বদলায়নি শুধু সাবিহা আর রাফির ভালোবাসা। রাফি মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে, কিন্তু চাকরি তো বললেই পাওয়া যায় না। অবশেষে গত 2 মাস আগে 7মবারের মতো ইন্টারভিউ দিয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। সে দিনটা ছিল সাবিহার জীবনের বেস্ট দিন। সে পুরোটা দিন রাফি সাবিহার সাথে ছিল, কারণ বিগত 10 মাস পরীক্ষা চাকরির ইন্টারভিউ, সে পুরোটা দিন রাফি সাবিহার সাথে ছিল।
কারণ বিগত 10 মাস পরীক্ষা, চাকরির ইন্টারভিউ এইসব কারণেই সাবিহার সাথে কথাই হতো না ঠিকমতো, দেখা তো দূরের কথা। আজ সাবিহাকে দেখতে আসবে এই নিয়ে সাবিহার সাথে ওর বাবার মনোমালিন্য চলছে। এতদিন শুধুমাত্র পড়ালেখার অজুহাতে 20 খানেক বিয়ের প্রস্তাব সে রিজেক্ট করেছে। 1 সপ্তাহ হলো অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে, আর তার বাবা উঠে পড়ে লেগেছেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। সাবিহা তার বাবাকে বলেছে রেজাল্ট দিক, তারপর না হয় ছেলে দেখো। কিন্তু সাবিহার বাবার সাফ সাফ কথা, রেজাল্ট তো দেবেই, আর আমার মেয়ে এমন না যে সে ফেল করবে, তাই আমি আর এইবার কোনো প্রকার অজুহাত শুনব না। সাবিহা বাবার সাথে না পেরে নিজের রুমে গিয়ে সে কখন থেকে রাফিকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু এই বান্দার কোনো খবরই নেই। অবশেষে দীর্ঘ 1 ঘন্টা পর রাফি ফোন ধরল। সরি, আমি একটা মিটিংয়ে ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। রাখো তোমার মিটিং, বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। মানে? সাবিহা সব কিছু বলল রাফিকে। রাফি সব কিছু শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখতেই তো আসছে, বিয়ে তোর হয়ে যাচ্ছে না? রাফি, তোমার কাছে এসব নর্মাল মনে হচ্ছে? আজ দেখতে আসবে বাবা বলেছে, ছেলে নাকি আমাকে পছন্দ করলেই আজ আংটি পরিয়ে দিয়ে যাবে, আর তুমি এইসব বলছো? এখন তো তোমার চাকরি আছে, বাবার কাছে তো আর আমার হাত চাইতেই পারো। আচ্ছা, আমি দেখছি। দেখছি মানে? তোমার কাছে আমার কথাগুলো ফাজলামো মনে হচ্ছে? রাফি দেখো, আজ যদি তুমি কিছু না করো তাহলে আমার সাথে কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি আমাকে এখন আর কল দাও তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো বলে দিলাম। বলেই সাবিহা কল কেটে দিল। 10 মিনিট যাওয়ার পরও যখন দেখল রাফি ফোন দিচ্ছে না, তখন সাবিহার ইচ্ছে করছে রাগে জিদে সব ভেঙে ফেলতে। রাফি কেন সাবিহাকে বোঝে না? কেন সবসময় এমন করে? সে কি জানে না তার এসব কাজে সাবিহা কী পরিমাণ কষ্ট পায়? কি হতো এখন একবার ফোন দিলে? ফোন দিতে মানা করেছে, তাই বলে কি ফোন দেবে না? এমন কেন রাফি? কেন সে সাবিহাকে বুঝতে চায় না? এইসব ভেবে সাবিহা ফুপিয়ে কেঁদে উঠল। একটানা 1 ঘন্টা কান্না করতে করতে এখন আর কান্না আসে না, মনের ভেতর আগুন জ্বলছে। এমন সময় সাবিহার বড় বোন সাবিহার রুমে আসলো সাবিহাকে রেডি করানোর জন্য। কিন্তু সাবিহার কথা, সে কোনোভাবেই শাড়ি পরবে না। সাবিহার বড় বোন ব্যর্থ হয়ে চলে গেল। সাবিহা বসে আছে পাত্রপক্ষের সামনে, কিন্তু একবারের জন্য মাথা তুলে তাকায়নি। ওদেরকে যখন একা কথা বলতে দিল, তখন সাবিহা তাকে দেখতে আসা ছেলেটাকে নিয়ে নিজের রুমে আসলো, কিন্তু ওর দৃষ্টি ছিল নিচের দিকে। সাবিহা কোনো প্রকার ভনিতা না করে বলে ফেলল, দেখুন, আমি আপনাকে বিয়ে করব না। আজ যদিও আমাদের বিয়ে হয় তাহলে আমার কোনো দিনও সুখে থাকতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আমাকে বিয়ে করে সারা জীবন অসুখী থাকবেন নাকি অন্য কাউকে বিয়ে করে সুখে থাকবেন? সারা জীবন সুখে থাকার জন্যই আপনাকে বিয়ে করতে চাই ম্যাডাম। পরিচিত কণ্ঠস্বর শুনে সাবিহা মাথা তুলে তাকিয়ে দেখে রাফি মুখে একটা হাসি নিয়ে 2 হাত বুকের উপর গোজে দাঁড়িয়ে আছে। তা দেখে সাবিহার চোখ থেকে পড়া অবাধ্য পানিগুলো সাথে সাথে বন্ধ হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রাফি একই ভঙ্গিতে বলল, নিজের বাবার কাছে একবার ছেলের ছবিটা দেখে নিলে পারতে, তাহলে আর এতগুলো চোখের পানি খরচ করা লাগতো না। সাবিহার মনে পড়ল তার বাবা তাকে বারবার বলছিল ছেলের ছবি দেখে নিতে, কিন্তু সাবিহার এসব মোটেও সহ্য হচ্ছিল না। তাহলে কি রাফি সে পাত্র? না হয় ওকে দেখতে আসবে কেন? সাবিহা অবাক কণ্ঠে বলল, তুমি সেই বাবার পছন্দ করা পাত্র? রাফি মাথা উপর নিচ করে বলল, হ্যাঁ। এতে সাবিহা রেগে বলল, তুই আমাকে দেখতে আসবি, আমাকে জানাসনি কেন? এই কয়েক ঘন্টা আমার উপর দিয়ে কি গেছে জানিস তুই? আমি যখন ফোন দিয়েছিলাম তখন আমাকে জানাসনি কেন? আমি তো ভেবেছি তুমি খুশি আমাকে ফোন দিয়েছ। আমি কি জানতাম নাকি তুমি ছেলের ছবি না দেখে এত রেট করছো? আর আমার কথা না শুনে ফোন কেটে দিলে। ফোন কেটে দেওয়ার পর আর ফোন দিসনি কেন? মানা করেছি তাই বলে? সারপ্রাইজ দেব, তাই ভাবলাম আর ফোন দিয়ে তোমাকে ডিস্টার্ব করবো না, তাহলে তোমার কান্নায় ব্যাঘাত ঘটবে। আর আমি চাইছিলাম
সেই প্রথম দিনের মতোই আজও তোমার সেই অস্ত্রসিক্ত নয়নের প্রেমে পড়ে বরাবরই তোমার এই অস্ত্রসিক্ত নয়ন আমাকে ঘায়েল করে। সাবিহার চোখে পানি থাকা সত্ত্বেও মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, আমাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা তোমার মতো সাদামাটা। আর আমাদের প্রেমটাও সাদামাটা। সেখানে না আছে দামি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, আর না আছে না পাওয়া কোনো কিছুর আফসোস। আছে শুধু কিছু মান অভিমান, একজনের প্রতি অন্যজনের তীব্র ভালোবাসা, আর কিছু বেদনাদায়ক মুহূর্ত। ভালোবাসি খুব। জানি না কখনো বোঝাতে পারবো কিনা যে তোমাকে কি পরিমাণ ভালোবাসে। আমিও ভালোবাসি আমার এই গম্ভীর মানুষটাকে, খুব বেশি ভালোবাসি। এই বলে আবারও কান্না আটকে রাখতে পারল না মেয়েটা। অবাক হয়ে তাকিয়ে রইল রাফি। আর 10টা সাধারণ ছেলের মতোই সে বুঝতে পারছে না মেয়েটা কেন কাছে, পারছে না বুঝতে এটা আসলে সুখের কান্না। শুধু মনে মনে বলছে, এখন আবার কি করলাম?